विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। रुद्रज्योति प्रोग्रामे प्रत्येकকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি সকল দর্শক বন্ধুদের যারা নিজেদের পারিবারিক জীবনে একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে এগোচ্ছেন এবং এই মানসিক যন্ত্রণা আপনি কাউকে মুখে বলে বোঝাতেও পারছেন না, কিন্তু দিনের পর দিন যে ঘটনা ঘটে চলেছে আপনার সংসারে, আপনার বাড়িতে, আপনাদের স্বামী স্ত্রীর মাঝখানে, সেটা যেই হোক না কেন, যার জন্যই হোক না কেন, শ্বশুর বাড়ির কারুর জন্য হচ্ছে বা বাপের বাড়ির কারুর জন্য হচ্ছে, নাকি বন্ধু বান্ধবদের জন্য হচ্ছে, নাকি বিপুল পরিমাণ অর্থ আছে তার কারণে হচ্ছে, কি কারণে হচ্ছে, কারণটাকে গোড়া থেকে খুঁজে বের করার আগে এই রকম পরিস্থিতি অনেক পরিবারের মধ্যেই হয়ে চলেছে। যারা নিজেদের সমস্যাগুলোকে এই একটা লাইভ ইন অনুষ্ঠানে বলতে হয়তো দ্বিধা পান, কিন্তু যখন চেম্বারে আসার সুযোগটা পান তখন কিন্তু তারা নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারেন না, না নিজেদের মনের মধ্যে জমে থাকা কথাগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, নিজেদের যন্ত্রণাকে নিয়ন্ত্রণ করতে পারছেন। সুতরাং একজন অ্যাস্ট্রোলজার তিনি কিভাবে আপনার এই আবেগ, আপনার এই যন্ত্রণা এবং আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না, এটা একটা বড় প্রশ্ন। এবং যারা যারা আজকে এই বিষয়ের অনুষ্ঠানটা দেখছেন তারা নিজেদেরকে প্রশ্ন করুন, অনুষ্ঠান চলাকালীন যে কথাগুলো শুনবেন, যে পদ্ধতি বা উপায়ের কথা, যে ক্রিয়ার কথা শুনবেন, সেগুলো সম্পূর্ণ বৈদিক মতে যে ক্রিয়াগুলো করা হয় তার কথাই আজকের অনুষ্ঠানে শুনতে চলেছেন। কিভাবে দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখবেন আর অশান্তিকে কিভাবে দূরে সরাবেন, এই যাবতীয় বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনাতে রয়েছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য শ্রী রিম্পা চ্যাটার্জি। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, স্বাগত জানাচ্ছি। হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের অনুষ্ঠানে আমি বিশেষভাবে আলোচনা করব, আজকে তো শ্রাবণের সংক্রান্তি, মনসা পুজোরও একটা দিন আজকে, তো এই বিশেষ তিথিতে আমি আজকে সেই সমস্ত মা বোনেদের জন্য আলোচনা করছি যারা প্রচন্ড পরিমাণে দাম্পত্য সমস্যা, তো আমরা জানি কম বেশি অনেকের বাড়িতেই হয়ে থাকে, কিন্তু শুধু দাম্পত্য সমস্যা নয়, আমি বলবো স্বামী স্ত্রীর মধ্যে মিনিমাম একটা যে জায়গা থাকে, একটা মেয়ে যখন একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যায় অনেক স্বপ্ন নিয়ে যায়, হয়তো তাদের মধ্যে কেউ আমার নিজের সন্তান হতে পারে, কেউ হয়তো আমার দিদি হতে পারে, কেউ হয়তো আমার বোন হতে পারে, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি দেখে শুনে একটা বাড়িতে তো আমি বিয়ে দিলাম যেখানে হয়তো আর্থিক সচ্ছলতা যথেষ্ট পরিমাণে রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি চলে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে মেয়ে সেখানে হয়তো খেয়ে পরে ভালো জামা কাপড় বলে ভালো জায়গায় থাকার একটা তার ঠিকানা পেয়ে গেছে, কিন্তু মনের সেই মানুষটা যার জন্য সে সারাটা জীবন একটা সুখের একটা আশ্রয়, যেখানে তার জীবনটাকে সে ডেডিকেট করলো, সেই জায়গাটায় বোধহয় যতই সে চেষ্টা করুক কোনোভাবেই তার শ্বশুর বাড়ির কোনো ব্যক্তির কারণে হোক বা তার স্বামী তার জন্য রেসপন্সিবল হোক, বা তার নিজের কপাল, তার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের জন্যই তো এই ঘটনাগুলো ঘটে। বেসিক্যালি আমাদের প্রারব্ধ কর্ম বা গ্রহগত সমস্যার জন্য এই ধরনের ঘটনা তো ঘটেই থাকে। তো এই যে জায়গাটা আমাদের প্ল্যানেটারি কম্বিনেশনের সমস্যা, সেটা তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। আমি তো অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকে কি কি সমস্যা আছে ইন্ডিভিজুয়াল না দেখে বলা পসিবল নয়, কিন্তু আজকে সর্বাঙ্গিক ভাবে যাদের যাদেরই এই সমস্যা রয়েছে তারা যাতে তাদের সমস্যা থেকে একটু অব্যাহতি পায়, অন্তত সম্পর্কের জায়গাটা ভালোবাসার জায়গায় পরিণত না হলেও মিনিমাম সম্মানটুকু যেন তাদের বাড়িতে থাকে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্মানের জায়গাটা, সেই রেসপেক্টের জায়গাটা, সেই বোঝাপড়ার জায়গাটা, সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা যেন একতরফা না হয়, সেখানে স্বামীর যেন তার উপরে পজিটিভিটি থাকে, এবং সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেক মেয়েরা যে তাদের স্বামীর আর্থিক উন্নতি নিয়েও অত্যন্ত পরিমাণে
বিপর্যস্ত হয়ে যায়, খুব টেনশনে থাকে, হয়তো হাজবেন্ডের মন মেজাজও অত্যন্ত খারাপ থাকে। তো এই যে ফ্যাক্টরটা, যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনের একটা কম অনুভব করা, বা তাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা কোথায় যেন একটা জাল পেছানো রয়েছে, তৃতীয় ব্যক্তি হতে পারে, বা তার শ্বশুর বাড়ির লোক, বাপের বাড়ির লোক, হোয়াটএভার, যে কোনো কারণেই এই সমস্যা হোক না কেন, যন্ত্রণা তো যন্ত্রণাই, সেটা বুকের মধ্যে থাকে। অনেক সময় বাবার বাড়িতেও সেটা মেয়েরা কিন্তু এক্সপোজ করতে পারে না। তার কারণ হচ্ছে বাড়িতে মা চোখের জল ফেলবে, বাবা এত কষ্ট করে বিয়ে দিয়েছে, সে কষ্ট পাবে, ভাই হয়তো বেকার, সেরকম কিছু করে না। এই যন্ত্রণাটা কিভাবে আপনারা আপনাদের হাতে চাইলেই সেই সমস্যা থেকে একটু নিবারণ, একটু স্বস্তি পাবেন, সেইটাই নিয়েই আমি আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে কলার বন্ধু রয়েছেন। নমস্কার, হর হর মহাদেব। হর হর মহাদেব। ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? 24/12/2000। সময় বলুন। দুপুর 12টা 26। দুপুর 12টা 26। জন্মস্থান? কল্যাণী, নদিয়া। আচ্ছা, কি প্রশ্ন? ওর চাকরি বিষয়ে। এখন কি করছেন উনি? এখন তো এমটেক কমপ্লিট করেছে, এমনি চাকরির সব পরীক্ষা দিচ্ছে। সেপ্টেম্বরে অনেকগুলো পরীক্ষা আছে, এই হবার সম্ভাবনা আছে কিনা তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, সেপ্টেম্বরে এক্সাম আছে তাই তো? হ্যাঁ, 5 তারিখ আছে, 7 তারিখ আছে, আর এই আগামীকাল একটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার ছেলের কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি, হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্র এবং মীন লগ্ন, ঠিক আছে? অলরেডি লগ্নের কিন্তু 7:30টা শুরু হয়েছে, একটু ফিজিক্যালি হয়তো স্লাইট সমস্যা একটু থাকতে পারে, এটার দিকে একটু নজর রাখা প্রয়োজন। আর এখানে যেটা দেখাচ্ছে, লগ্নপতি বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে গেছে। দেখুন, সেপ্টেম্বর মাসের যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে, এখন বর্তমানে শুক্রের দশা চলছে, শুক্র এবং সঙ্গে রাহু অন্তর্দশায় চলছে। একটু কিন্তু বেগ পেতে হবে, একটু কিন্তু বেগ পাওয়ার জায়গাটা রয়েছে। এবং ছেলের যেটা রয়েছে, কিন্তু পূর্ণ মাঙ্গলিক যোগ, অষ্টমে মঙ্গল নিয়ে বসে আছে। ছেলের কি কোন রকমের অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনোদিন? অ্যাক্সিডেন্ট, রক্তপাত হয়েছিল, সেই তরকার ছোটবেলায় হয়েছিল, 2বার হসপিটালাইজ হয়েছিল। তার মানে যেটা উনি বললেন, এই ঘটনা আপনার ছেলের সঙ্গে হয়েছে ছোটবেলায়, তবে এটাতে কিন্তু একাধিকবার হওয়ার জায়গা রয়েছে, ঠিক আছে? এই ঘটনা যেটা বলছিলাম, যে এখানে মঙ্গল অষ্টমে থাকার জন্য পূর্ণ মাঙ্গলিক বিবাহিত জীবনে তো সমস্যা অবশ্যই থাকার কথা বা হবে, এটা আপনি ধরে রাখুন, সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু যেটা ফিজিক্যাল প্রবলেম বা সাডেন দুর্ঘটনা বা রক্তপাতের যে জায়গাটা আমি দেখছি, সেটা কিন্তু নাভির তলা থেকে কোনো অ্যাক্সিডেন্টে কোনো সমস্যা হওয়ার একটা জায়গা রয়েছে। তলার পোর্শনে, পা, হাঁটু, থাই, এই সমস্ত জায়গা রিলেটেড, নাভির নিচের দিক থেকে কোনো প্রবলেম হতে পারে, কোনো রক্তপাত হতে পারে, কোনো অপারেশনের জায়গা আসতে পারে, ঠিক আছে? আর চাকরির যে জায়গাটা আপনি বলতে চাইছেন যে এই মুহূর্তে কি রয়েছে, এখানে কিন্তু ছেলেকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করার জায়গা রয়েছে। এবং এখানে বৃহস্পতির কিন্তু পাওয়ার একদমই বেটার নয়, বৃহস্পতি বক্রী হয়ে কিন্তু স্যাটার্নের সঙ্গে বসে রয়েছে, ঠিক আছে? রিসেন্ট একটা তো আমি বলবো চান্স খুব ডিস্টার্ব। এবং ছেলের এখন তৃতীয় পতি অষ্টম পতির দশা চলছে, মানে অ্যাকচুয়ালি ছেলের যেহেতু মীন লগ্ন, সেই হিসেবে তৃতীয় পতি হচ্ছে শুক্র এবং অষ্টম পতিও শুক্র। এখানে কিন্তু দশা ফেভারেবল নয়, যথেষ্ট পরিমাণে কিন্তু পরিশ্রম দিয়ে এগোনোর জায়গা থাকা দরকার। আপনি কি কোনো জ্যোতিষের কাছে আগে ছেলের প্রেডিকশন কিছু করিয়েছিলেন? হ্যাঁ, আগে করিয়েছিলাম ম্যাডাম। আচ্ছা, তো বর্তমানে যে সমস্যাটা আমি বললাম, অষ্টমে মঙ্গলের যে ম্যাটার, মাঙ্গলিক পূর্ণ যোগ রয়েছে, এটা কি উনি বলেছিলেন আপনাকে? না, ওটা কথা তো বলেননি। হ্যাঁ, এমনি অষ্টমের মঙ্গল সেগুলো তো ছকে লেখা ছিল, দেখেছিলাম। হ্যাঁ, এইটা কিন্তু, হ্যাঁ, এটার প্রতিকার আমি বলবো অবশ্যই করিয়ে নিন। পূর্ণ মাঙ্গলিক যোগে কিন্তু কোনো কোনো জায়গায় অত্যন্ত ল্যাথার্জি, হঠাৎ করে ডিসিশন নিয়ে নেওয়া, ভুল সিদ্ধান্তে পড়ে যাওয়া, এবং যেটা আমি বারবার করে বলছি, যে ব্লিডিং, রক্তপাত, অপারেশন থ্রু বা দুর্ঘটনার থ্রু, এটা হওয়ার একটা চান্সেস থাকে। সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ এ
প্যারেন্টস কিন্তু আপনার এখানে ডিসিশনটা এটা একটু স্ট্রংলি নেওয়া দরকার, এবং লগ্নের পাওয়ারটা বাড়ানোর ক্ষেত্রে, ঠিক আছে? বৃহস্পতি কিন্তু ওর দশমপতিও, একদিকে লগ্নপতি অন্যদিকে দশমপতি বক্রী হয়ে গেছে। এই দশাটাকে ফেভারেবল করার জন্য বা যতটা সম্ভব পজিটিভে আনার জন্য কিন্তু একটুখানি চেষ্টা করলে হয়ে যাবে, খুব একটা নেগেটিভ নয়। তবে রিসেন্টের যে পরীক্ষার ডেটগুলো বলছেন একটু টাফ, তবে নভেম্বরে সেপ্টেম্বরে আপনি একটা ডেট বললেন, তাই তো? 5 আর 7 সেইটাতে কিন্তু 7 তারিখটাতে ফেভারেবলি দেখুন যদি হওয়ার চান্সেস থাকে, কারণ তখনও স্যাটার্ন বক্রী থাকবে, তো হলেও একটা চান্সেস আসতে পারে, কিন্তু খুব লো চান্সেস রয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি বলবো প্রতিকারটা পারলে করে নিন, আদারওয়াইজ কিন্তু ডিলে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। কিছু ঘটনা যখন আপনারা নিজেদের জীবনের ঘটনা যখন শেয়ার করছেন সেটা পরের কথা, শেয়ার করার আগে যিনি বলে দিচ্ছেন সেটাই প্রধান কথা। তার মানে তিনি আজকে বর্তমানে দাঁড়িয়ে আপনার অতীতের এমন কিছু কথা তিনি বলছেন যেটা আপনি ছাড়া আমরা তো জানতে পারবো না, কিন্তু তিনি ক্যালকুলেশন করে কিন্তু অ্যাকিউরেট বলে দিচ্ছেন এবং আপনারা বলছেন যে হ্যাঁ এই ঘটনা হয়েছে। তাহলে যিনি অতীতের ঘটনাকে এত সুন্দরভাবে তুলে আনতে পারেন তিনি ভবিষ্যতের জন্য সঠিক দিক নির্দেশ আপনাদের দিতে পারবেন। তো আজকে এগোচ্ছি, আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আছি আমরা, সেদিকে একটু জেনে নিই কে আছেন কলার বন্ধু। নমস্কার। হর হর মহাদেব। হর হর কে বলছেন? হ্যাঁ, কার ব্যাপারে জানছেন? জন্ম তারিখ? হ্যাঁ হ্যাঁ বলুন। বুঝলাম না, আরেকবার বলুন। আমি বলুন। 11/5/1994। আচ্ছা, 11ই মে 1994। কখন? সন্ধ্যে 7টা। জন্মস্থান? কোলাঘাট। আচ্ছা, কি প্রশ্ন আপনার? কি প্রশ্ন আপনার? বিয়ে দেবেন না বিয়ে হয়ে গেছে তারপরের ব্যাপারে এখন জানতে চাইছেন? বিয়ে কবে দেবেন, দিতে পারবেন সেটা? আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন, লগ্নে রাহু। আচ্ছা বলুন কি বলছেন? ওনার বিয়ে কবে হবে এই নিয়ে। আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। এখানে দেখুন কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে। এক হচ্ছে একটা কিন্তু ছন্ন ছাড়া যোগ রয়েছে এবং সপ্তমে কিন্তু কেতু রয়েছে। এখানে আর একটা ম্যাটারও দেখাচ্ছে, সেটা কিন্তু মেয়ে মানে আপনার বোন, এটা যার চার্ট সে কিন্তু মাঙ্গলিক নয়, একদমই মাঙ্গলিক কোনো দোষ কিন্তু এখানে নেই, কিন্তু সমস্যা আছে হচ্ছে সপ্তম ভাবে, বিবাহের ভাব হচ্ছে সপ্তম ভাব, সপ্তম ভাবে কিন্তু ছন্নছাড়া যোগ এবং কেতুর যে নেগেটিভ অ্যাসপিরেশনস রয়েছে, নেগেটিভ ভাব রয়েছে, তার জন্য কিন্তু বিবাহ নিয়ে সমস্যা এবং বিবাহ পরবর্তীতে সমস্যা হওয়ার কিন্তু জায়গা রয়েছে। আমি বলবো এই কেতুর যে নেগেটিভিটি সেটাকে সবার আগে কাটান, তারপরে বিয়ের দিকে এগোলে কিন্তু বেটার হয়। আর বিয়ের যদি বলেন চান্সেস কখন আছে, বিয়ের যোগাযোগ আসবে, কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আমি বলবো যে অ্যালার্ট থেকে বিয়ের দিকে এগোতে হবে, আদারওয়াইজ কিন্তু সেপারেশনের জায়গা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? ডিস্টারবেন্স, বিয়ের যোগ আছে কিন্তু আপনাদেরকে দেখে ডিসিশন নিতে হবে, বিয়েটা কিন্তু ফলস যেতে পারে, সমস্যায় পড়তে পারেন এই বিয়ে নিয়ে, ঠিক আছে? ডিস্টারবেন্স রয়েছে বিয়ের জায়গাতে, ঠিক আছে? এর জন্য আপনারা ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট যদি করে নেন সব থেকে ভালো, আর তার জন্য সমস্ত ডিটেল টিভি স্ক্রিনে চলছে। আপনারা 7407224236 নম্বরে নামের বুকিং করুন যে কোনো চেম্বারে যাওয়ার আগে, অন্তত 2-4 দিন আগে থেকে। তার জন্য প্রত্যেক সপ্তাহে সোমবার আপনারা পেয়ে যাবেন হাওড়া ময়দান চেম্বার, পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার শিয়ালদা, প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে। নামের বুকিং করে তারপর যাওয়া, এবং বাইরের চেম্বারগুলোর ডেটের দিকে নজর রাখুন যে কবে কবে কোথায় বাইরের চেম্বারগুলো আপনারা পাচ্ছেন। আমরা আলোচনার দিকে এগোচ্ছি। হ্যাঁ, আমি আগের যে কলার বন্ধু ফোন করেছিলেন, এখানে আমি একটা কথা ওনাকে বলা হয়নি, যদি শোনেন তাহলে শুনে নেবেন। বর্তমানে ওনার যে দশাটা আমি সেটা দেখছিলাম, বর্তমানে দশাটাও কিন্তু রাহুর দশা চলছে এবং কেতু অন্তর্দশায় কিন্তু 24শে আগস্ট পর্যন্ত রয়েছে। এই 24শে আগস্ট অলরেডি এটা এখন চলছে, এই পর্যন্ত বিয়ের কোনো জায়গা নেই। যখন শুক্র ঢুকবে, অর্থাৎ রাহু শুক্রের দশায় কিন্তু ওনার বিয়ের
অনেক কি বলবো কথাবার্তা আসবে, যোগাযোগ আসবে, কিন্তু সেখানে কিন্তু বাজিয়ে নিয়ে আমি তখনও ফোনে বলেছিলাম এবং এখন বলে দিলাম যে এই সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে কিন্তু বিয়ের যোগাযোগ আসতে শুরু করবে। কামিং 1-1.5 বছর যোগাযোগ আসবে, আপনারা নেক্সট ইয়ারে আরামসেই বিয়ে দিয়ে দিতে পারেন। ধরে নিন জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ 2025-এর আপনারা বিয়ে দিতে পারেন। কিন্তু এখানে বারবার বলছি, এই কেতুর সপ্তমে থাকা এবং ছন্নছাড়া যোগ সপ্তমে হওয়ার জন্য কিন্তু বিবাহ নিয়ে এবং বিবাহ পরবর্তীতে সমস্যা হবেই হবে। সেই জন্য সেখানে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাহুর দশার মধ্যে কিন্তু ভুল সিদ্ধান্ত, মোহে পড়ে ভুল জায়গায় চলে যাওয়া, এই জায়গাটা থেকে যাদের এই ধরনের সমস্যা থাকবে তারা অবশ্যই কিন্তু বাড়ি থেকে ভালো করে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আজকের যে আলোচনায় আমি ছিলাম সেটা হচ্ছে প্রচুর বাড়িতে দেখেছি প্রচুর ক্লায়েন্টরা আসে যে এসে মানে কি বলবো প্রচন্ড পরিমাণে কান্নাকাটি। একা এসে, বাবার বাড়ির কেউ আসেনি, শ্বশুর বাড়ির কেউ আসেনি, স্বামীও সঙ্গে আসেনি, একা এসে এরকম বেশ কিছু ক্লায়েন্ট আমি লাস্টলি দেখছি যাদের কিন্তু শ্বশুর বাড়িতে মুখ ফুটে বলার মতো জায়গা নেই যে আমার বাড়ি থেকে লোক এসছে, একবেলা তারা থাকবে। হয়তো স্বাভাবিকভাবে মেয়ের বিয়ে দিলে আমরা জানি হয়তো মেয়ের বাড়িতে গিয়ে একটু থাকবে, একবেলা হয়তো মেয়েকে দেখবে, সেইটুকুনি ক্ষমতা তাদের নেই যে গিয়ে তারা মেয়ের বাড়িতে একবেলা থাকবে, বা মেয়ে বলবে যে না আমার বাবা বা আমার ভাই এসে একবেলা থাকবে। এতটাই তাদের উপরে প্রেসার। এবং এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি যাদের কথা আমি বলছি তাদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট সাউন্ড। কেউ কিন্তু খুব একটা মানে আমি বলবো যে মিডল ক্লাস ফ্যামিলি বা খুব গরিব এরকম ক্যাটাগরির কিন্তু কেউ নয়। প্রত্যেকে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করে। কিন্তু তাদের জায়গাতে স্বামীর সঙ্গে বন্ডিং বা শ্বশুর বাড়ির সঙ্গে যে জায়গা একটা বন্ডিং থাকা দরকার, মিনিমাম রেসপেক্ট, সেটা কিন্তু তারা পায় না। সেই সমস্ত বোনেদের জন্য আর সেই সমস্ত মায়েদের জন্য আমি বলবো যারা তাদের সন্তানদেরকে শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মুহূর্তে অপমানিত হতে দেখছেন, প্রত্যেকটা জায়গায় দেখছেন প্রবলেম, এই প্রবলেম হয়তো আপনিও ফেস করেছেন কোনো এক সময়, আপনার সন্তানও ফেস করছে। আজকে মা হয়ে তাহলে আপনি কি করতে পারেন বা তাকে আপনি কি উপদেশ দিতে পারেন, কিভাবে সে তার সমস্যা থেকে আস্তে আস্তে কিছুটা হলেও রেসপেক্টের জায়গা, নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা খুঁজে পাবে। জানবো কে আছেন। হর হর মহাদেব। কে বলছেন? নমস্কার। হর হর মহাদেব, বলুন কে বলছেন? জানবেন কার ব্যাপারে? কার ব্যাপারে জানতে চাইছেন? বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। কত তারিখ? কত তারিখ ঠিক কত তারিখ? ফেব্রুয়ারির 12। ভালো করে পরিষ্কার করে বলুন। 12ই ফেব্রুয়ারি কত? না, পাচ্ছি না। অসম্ভব, এইভাবে ফোন করবেন না। আপনারা আগে ডিটেলসটা ভালো করে দেখে নিয়ে তারপরে ফোন করবেন, কারণ অনেক কলার বন্ধুরা অপেক্ষা করেন, তাদের সমস্যা থাকে, তারা জানতে পারেন না। কিছু কিছু লোক এত মানে অলরেডি ফোন করে এত সময় দেওয়া সম্ভব এবং যাদের প্রয়োজন তারা কিন্তু পাচ্ছেন না সুযোগটা। হ্যাঁ, তাই একদমই সুযোগটা তাই। আমরা সবাইকে দিতে চাই। আগে থেকে ডেটাগুলোকে ভালোভাবে একটা জায়গাতে নোট করে দিয়ে জন্ম তারপরে তারিখ, বলবেন। সময়, জায়গা এগুলো নোট করে নিয়ে সুন্দর করে বলুন, যাতে আপনারও কম সময় লাগে। আর এই 25 মিনিটের স্লটে আমি যতটা পারবো লাইভ ইন ফোন অনুষ্ঠানে প্রত্যেক বন্ধুকে যাদের যাদের সমস্যা রয়েছে তাদেরকে যেন আমি অ্যাটেন্ড করতে পারি। হ্যাঁ, যে জায়গাটাই আমি বলছিলাম সেটা হচ্ছে যে যারা এই ধরনের সমস্যায় অত্যন্ত পরিমাণে ভুগছেন, যে কিছুতেই স্বামীর মন পাচ্ছেন না, রেসপেক্ট পাচ্ছেন না, আমি বলবো দেখুন, মন পাওয়া না পাওয়া, সাংসারিক বন্ডিং এর জায়গাটা আসা না আসা আপনার হরোস্কোপ বলবে, কিন্তু অন্তত একটা সংসার টিকিয়ে রাখার জন্য, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের রেসপেক্টটাকে ঠিক করে রাখার জন্য কিছুটা তো একটা দরকার হয়, যাতে আমি কিছু জায়গাটা অন্তত পাই, যেখানে আমি একটু সম্মানের জায়গা পাই, একটু ভালোবাসার জায়গা পাই। সেই জায়গাটা কিভাবে আনবেন? আজকে হচ্ছে সংক্রান্তি, এটা একটা পবিত্র তিথি, সেখান থেকে আমি বলবো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাও আসছে, আপনারা এটা ভাদ্র মাসে করতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। যেটা করবেন সেটা হচ্ছে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে
প্রথম কথা হচ্ছে শিবলিঙ্গে কাজটি হবে, অবশ্যই সাদা শিবলিঙ্গে এই কাজটি করবেন না। যাদের বাড়িতে সাদা শিবলিঙ্গ রয়েছে, সাদা রঙের শিবলিঙ্গ কিন্তু হচ্ছে জ্ঞানের প্রতীক অবশ্যই, কিন্তু সেখানে বৈরাগ্য এনে দেয়, তাই সাদা শিবলিঙ্গে এই কাজটি করা যাবে না। কালো শিবলিঙ্গে পাথরের করতে পারেন বা বানলিঙ্গ শিবে করতে পারেন আপনারা এই কাজটা, বা মন্দির যদি থাকে আশেপাশে মন্দিরে গিয়ে আপনারা এই কাজটি করতে পারেন। কি করবেন? প্রথম কথা হচ্ছে, আমি প্রত্যেক ক্ষেত্রেই বলি যে কোনো সংকল্প করার আগে কিন্তু গণেশকে কিন্তু দূর্বা এবং ফুলটা দেওয়া প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক। সেটা আপনারা দিলেন, গণেশের মূর্তি থাকুক বা ফটো থাকুক, সেটা দেওয়ার পরে গণেশের নাম একটুখানি আপনারা যেরকম পারেন আপনার মতো করে করবেন, সেটা খুব একটা অসুবিধার জায়গা নেই। যেটা নেক্সট করবেন সেটা হচ্ছে আপনাদের যে বেলপাতার কথা আমি বলেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু 8টা বেলপাতা আপনাদেরকে একদম নিখুঁত 8টা বেলপাতা জোগাড় করতে হবে। সেই 8টা বেলপাতা কিন্তু গোলাপ জলের সঙ্গে শ্বেত চন্দন মিক্সিং করবেন একসঙ্গে। 8টা বেলপাতাতে গোলাপ জল এবং শ্বেত চন্দন মিক্সিং করে পুরো বেলপাতাটা তার মধ্যে মানে শ্বেত চন্দন দিয়ে লাগিয়ে সেটা কিন্তু মহাদেবকে 8টা বেলপাতা শুধু পঞ্চাক্ষরী জপ করে, অর্থাৎ নমঃ শিবায়, এখানে কোনো ওম লাগবে না, অর্থাৎ ওম নমঃ শিবায় কেউ বলবেন না, নমঃ শিবায়, নমঃ শিবায়, এই 5টা অক্ষর দিয়ে পঞ্চাক্ষরী মন্ত্র হয়। এটাই সর্বোৎকৃষ্ট মন্ত্র, যাতে কোনো কমপ্লিকেশনস নেই, কোনো উচ্চারণের সমস্যা নেই, এবং ফল কিন্তু 100% হয় যদি আপনার ডেডিকেশন সঠিক থাকে। এই 8টা বেলপাতাকে আপনার যে যন্ত্রণা, শ্বশুর বাড়িতে যে প্রবলেম রয়েছে আপনার, সেই জায়গাটা বলে যদি সম্ভবপর হয়, আমি বারবার বলেছি এই কাজটি কিন্তু চতুর্দশীতে করলে সর্বাপেক্ষা উৎকৃষ্ট। চতুর্দশী মানে হচ্ছে অমাবস্যার ঠিক আগের দিন। চতুর্দশী তিথিতে এই কাজটা করতে পারেন, অষ্টমী তিথিতে এই কাজটা করতে পারেন। প্রত্যেকটাই কিন্তু আমি বলবো যদি সম্ভবপর হয় কৃষ্ণপক্ষে করবেন। অষ্টমী তিথি এবং চতুর্দশী তিথি, এই দুটো তিথিতে এই 8টা করে বেলপাতা শ্বেত চন্দন এবং গোলাপ জলের সঙ্গে মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন। সঙ্গে যদি সম্ভবপর হয় যে সাদা ফুল কেউ ব্যবহার করবেন না, আকন্দ পেলে আকন্দ দেবেন, কলকে ফেলে কলকে দেবেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। যেটা এর পরের কাজ করতে হবে, 8টা বেলপাতা রাখলেন, পরে যখন আপনার শিবকে যখন আপনার পুজো ধূপ ধুনো দিয়ে পুজো কমপ্লিট হয়ে গেল, সেই ক্ষেত্রে অবশ্যই কর্পূরের ব্যবহার করা প্রয়োজন আছে। এবং তারপরে যেটা করবেন, যেটা পিনাকের দিক থাকে, অর্থাৎ শক্তিপীঠ বা গৌরীপীঠ, শিবলিঙ্গের মধ্যে যে গৌরীপীঠ থাকে, সেখানে আমি বারবার বলেছি লাল ফুল দিতে। সেই লাল ফুল কিন্তু সেখানে দেবেন, গৌরীকে দেবেন, অর্থাৎ মাকে বা শক্তিকে অর্পণ করে দেবেন, তবেই আপনার পুজো কমপ্লিট হবে। এবার কি করবেন, ওই দিকেই কিন্তু একটি নতুন সিঁদুরের কৌটো এনে ওই দিকেই কিন্তু রাখতে পারেন, বা কৌটো সমেত কিন্তু গৌরীপীঠের ওপরে রাখতে পারেন। ওটা মাকে অর্পণ করবেন এবং আপনার সাংসারিক স্বামীর সঙ্গে সুখ শান্তির কথা কিন্তু এটা আপনি সংকল্প করবেন যে যদি আমার এই স্থিতি থেকে আমি সামান্য পরিমাণেও আমার পরিস্থিতি বেটার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু 4টে সোমবারের সংকল্প করবেন। ঠিক আছে? সেই 4টে সোমবারই কিন্তু যদি এটা থেকে আপনি পজিটিভিটি পান, ভালো কিছু হয়, তখন কিন্তু আপনাকে 4টে সোমবার একটু মেনটেন করতে হবে, যে আপনি 8টা করে বেলপাতাই কিন্তু 4টে সোমবারে অর্পণ করে যাবেন। এরপরে পরের দিন যে বেলপাতা এবং এই লাল ফুল, সেই দুটো জিনিস কিন্তু শুকিয়ে একটি কবচের মধ্যে করে আপনি নিজে ধারণ করবেন, শুধু নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র দিয়ে। এটি ধারণ করার পরে যে সিঁদুরটি আপনি শক্তিপীঠে দিয়েছিলেন, অর্পণ করেছিলেন মাকে, সেই সিঁদুরটা কিন্তু আপনার রেগুলার ইউজের যে সিঁদুর তার সঙ্গে মিক্স করে দেবেন এবং সেই সিঁদুর আপনি প্রত্যেকদিন ব্যবহার করবেন। আপনার স্বামীর সঙ্গে যে সমস্যা, সেটা কিন্তু শিব এবং শক্তির কৃপায় আমি আপনাদেরকে বলছি, যে পরিমাণে যন্ত্রণা, যে পরিমাণে সমস্যা চলছিল, এই কবচ যতদিন অক্ষয় থাকবে, ভালো থাকবে, এই বেলপাতা এবং এই লাল ফুলের যে কবচটা আমি আপনাদেরকে বললাম, যদি সম্ভবপর হয় বিভূতি দিতে পারেন, যদি না পারেন দেবেন না,
শুধুমাত্র ওই মাথার যে 8টা বেলপাতা ছিল সেই বেলপাতাটাকে শুকনো করে আর ওই লাল ফুল যেটা শক্তিপীঠ বা গৌরীপীঠে দেওয়া আছে সেই দুটোকে পরের দিনে নিয়ে আপনারা নিজেরা কবচ তৈরি করে মোমবাতি বা কোনো গালা দিয়ে এঁটে নিজেরা পড়বেন, মহাদেবের নাম করে সোমবার করলে খুব ভালো হয় এবং পজিটিভিটি আপনারা অবশ্যই এখান থেকে পাবেন। এবং যে সিঁদুরটি আপনারা অর্পণ করেছিলেন শক্তিপীঠে মা গৌরীকে সমর্পণ করেছেন, সেই সিঁদুর আপনাদের পড়ার নিত্য প্রয়োজনীয় সিঁদুরের সঙ্গে মিক্স করে প্রত্যেকদিন পড়ুন। এতে করে কিন্তু আপনাদের সাংসারিক অশান্তি দূরীভূত হবে, দুজনের মধ্যে যে রেসপেক্টের জায়গাটা, সম্মানের জায়গাটা, সেটা কিন্তু আপনারা অনেকাংশে ফিরে পাবেন। যদি সফলতা পান আমি বলবো 4টে সোমবার কিন্তু 8টা করে বেলপাতা আপনারা কন্টিনিউ কিন্তু মহাদেবকে অর্পণ করে যাবেন। অবশ্যই এটা করে দেখুন। সেই সমস্ত মায়েদের জন্য আমি বলবো যে যারা কোনো রকম ভাবে দিশেহারা হয়ে আছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এটি একটি মোক্ষম উপায়। খুব ভালো থাকবেন আপনারা, আমি আপনাদের সঙ্গে আছি। এবং আজকে এই অবধি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই